নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবশেষে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ নবদ্বীপর ডক্টর অমর্ত্য সেন বাংলাদেশ নিয়ে। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমর্ত্যবাবু অনেক কথা বলেছেন। সেই বিষয় নিয়ে দু চার কথা আপনাদের সামনে বলছি। দেখুন, অমর্ত্য সেন মুখ খুললেন গণ অভ্যুত্থানের 7 মাস বাদে। এই বিষয়টাই আমাকে একটু অবাক করেছে, কারণ এই ধরনের পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে ডক্টর সেন সাধারণত এত দীর্ঘ সময় অপেক্ষা করেন না নিজের মতামত জানানোর জন্য। দীর্ঘ 7 মাস পর তিনি বাংলাদেশের ঘটে চলা ঘটনা নিয়ে তার মতামত জানিয়েছেন। দেখুন, ডক্টর অমর্ত্য সেন নোবেল পেয়েছেন অর্থনীতিতে, আর প্রফেসর ইউনুস পেয়েছেন শান্তিতে। কিন্তু দুজনেই অর্থনীতিবিদ, সেই জন্য ডক্টর সেন প্রফেসর ইউনুসকে বলেছেন, অসাধারণ মানুষ, আমার ভালো বন্ধু, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাঁচিয়ে রাখার জন্য তিনি লড়াই করবেন। এই প্রসঙ্গেই দু এক কথা বলা প্রয়োজন। প্রফেসর ইউনুস অমর্ত্যবাবুর ভালো বন্ধুই হতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি অসাধারণ মানুষ হতে পারেন ব্যক্তি পরিসরে, তা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। অতীতে কি করেছেন আমি বলতে পারবো না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার ভূমিকা, অমর্ত্য সেনের তার বন্ধু সম্পর্কে যে মূল্যায়ন, সেই মূল্যায়নের সঙ্গে একেবারেই মেলে না। বাংলাদেশে গণতন্ত্র কোথায় আছে? যদি শেখ হাসিনার সময় গণতন্ত্র না থেকে থাকে, গণ অভ্যুত্থানের পর প্রফেসর ইউনুস মুখ্য পরামর্শদাতা হয়েছেন, চিফ অ্যাডভাইজার হয়েছেন, তার আমলে গণতন্ত্র কোথায় প্রস্ফুটিত হয়েছে? যতটুকু গণতন্ত্র ছিল সেটাকে সংকুচিত করা হয়েছে। মব কিলিং চলছে, মবক্রেসি চলছে, সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়ছেন। অর্থনীতির সব ক্ষেত্রে প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকার চূড়ান্ত ব্যর্থ। এই যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সাধারণ মানুষ কি বাংলাদেশে স্বস্তি পেয়েছেন? রোজা আসলে সব সবজির দাম কমে যায়, সব জিনিসের প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায়, আর বাংলাদেশে তার উল্টা চিত্র। কেন? বাংলাদেশে দেখেন, আপনার গায়ে তেলের সমাতি করতেছে, আপনার গায়ে তেল আগে। আচ্ছা, আমার একটা কথা, আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো। এখন তেল কোথায় যাচ্ছে? এখন তেল কেন সংকট? আবার তোরা মানুষ হ, আমরা মানুষ হইনি এখনো। এই যে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির থেকে বাংলাদেশের মানুষ জবাব দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তী সরকারে এমন এলিমেন্ট আছে যারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য ছিলেন। ইউনুসের এই সরকারের সমর্থক হচ্ছে জামাতে ইসলামী, যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ঘোষিত পাকিস্তানপন্থী। তারাই রাজাকার আল শামস আল বাদারের এক সময়কার পৃষ্ঠপোষক, তাদের মেন্টার। সেই জামাতে ইসলামী যখন অন্তর্বর্তী সরকারের সমর্থক হয়, তখন সেই সরকার কিভাবে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে টিকিয়ে রাখবে? হয় অমর্ত্যবাবু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নন, না হলে তিনি তার বন্ধুকে সমর্থন করেছেন। প্রফেসর ইউনুস অমর্ত্যবাবুর ভালো বন্ধু, অসাধারণ মানুষ হতেই পারেন, এটা অমর্ত্যবাবুর ব্যক্তিগত মূল্যায়ন, আমার বলার কিচ্ছু নেই। প্রফেসর ইউনুসের নাম আছে, আবার একই সঙ্গে অনেকে থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপারও বলে, দুটোই আছে। যেভাবে বাংলাদেশের সরকারটাকে চালাচ্ছেন, তাতে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এই দুটো শব্দের কোনো মিলই নেই।
এই সরকারে যারা আছেন তারা অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ, র্যাডিকাল ইসলামের ধারক ও বাহক। কত ঘটনা ঘটেছে। এই যে 21-এর বইমেলায়, সেখানে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করা হচ্ছিল সচেতনতার জন্য, সেটা নাকি ইসলাম বিরোধী। তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয় সেই বই স্টলে রাখা হয়েছিল, সেখানে তৌহিদি জনতা হামলা করে। ইসকনকে জঙ্গি সংগঠন বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাজার আক্রান্ত হয়েছে 85টা, বাউল আক্রান্ত হয়েছে, সনাতনীদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে, সনাতনীরা আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের হাজারীগলিতে কি হয়েছিল আমরা জানি। চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে বন্দি করে রাখা হয়েছে। এগুলো কি অমর্ত্যবাবু জানেন না? উগ্র ভারত বিরোধিতার সুর। ইউনূসের সরকারের উপদেষ্টা ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশের ম্যাপ তৈরি করেছেন। সেই ছেলেটিকে এখনো ইউনূস অর্থচন্দ্র দেননি তার উপদেষ্টা পরিষদ থেকে, অর্থাৎ ইউনূস নিজেও এটাকে সমর্থন করেন। অমর্ত্যবাবুরা ইউনূসকে দেখেছেন পশ্চিম দুনিয়ায়, সেখানে ভোল বদল করে ইউনূস গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার কথা বলতো, কিন্তু বাংলাদেশে ও এখন শাসন ক্ষমতায় আছে, এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে এসছে। সেই চেহারাটা সম্পর্কে অমর্ত্য সেনের মতো মানুষ ওয়াকিবহাল নন। এটা আমার ব্যক্তিগত মত। বাংলাদেশে নাকি উদার ধর্মনিরপেক্ষতার আদর্শ ছিল দীর্ঘদিন ধরে। তাহলে 71 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেখানে হিন্দু পপুলেশন ছিল মোট পপুলেশনের 23%, আর এখন কমতে কমতে 8% এসে দাঁড়িয়েছে। তাহলে হিন্দু নিকেশ বা হিন্দু নিধনযোগ্য বাংলাদেশের স্বাধীনতার 53 বছর ধরে হয়েছে। 53 বছর ধরে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এথনিক ক্লিনজিং এর চেষ্টা করা হয়েছে। এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগের সময়ও কি হিন্দুদের উপর অত্যাচার হয়নি? অবশ্যই হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হেফাজত প্রমুখ দলের সঙ্গে সমঝোতা করেছিলেন, সেই জন্য ওয়াজ মাহফিলের রমরমা, সেই জন্য মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে সমতুল্য করা, সেই জন্য মডেল মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অস্বীকার করা যাবে না। তাই হিন্দুদের উপর নিপীড়ন, অত্যাচার 53 বছর ধরে হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে। নইলে একটা দেশে যেখানে হিন্দুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 23%, 71 সালে সেটা কমতে কমতে 8%-এর কাছে এসে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই নেহেরু লিয়াকত চুক্তি কথা জানেন। আমি ডিটেলস নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে বলবো না, শুধু এইটুকুই বলতে পারি যে নেহেরু লিয়াকত চুক্তির মূল আদর্শ কি ছিল। যে তখনও বাংলাদেশ হয়নি, এরা 50-51 সালের কথা। লিয়াকত আলী খানের সঙ্গে নেহেরুর চুক্তি দিল্লির হায়দ্রাবাদ হাউসে, যে পাকিস্তানেও ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতোই সমান অধিকার পাবেন, সব সুযোগ সুবিধা পাবেন, চাকরিতে পাবেন, সেনাবাহিনীতে পাবেন, জুডিশিয়ারিতে পাবেন, রাজনীতির ক্ষেত্রেও তারা পাবেন। ভারতেও একই, এটা মূল প্রিন্সিপাল। তাছাড়া আরো অনেকগুলো ছিল, আমি নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে এখানে বলতে আসিনি। কিন্তু স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে দুটো দেশের, সেখানে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা কি? কমতে 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 তারা নেগলিজিবল অংশে পরিণত হয়েছে। আর ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলমানরা, তারা মোট জনসংখ্যার প্রায় 18%। 20 কোটির বেশি মুসলমান থাকেন এই ভারতবর্ষে, বাংলাদেশের মোট জনসংখ্যার থেকে বেশি। এবং ইসলামিক কান্ট্রি নয় এমন দেশে ভারত হচ্ছে একমাত্র দেশ যেখানে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি, ইসলামিক দেশ না হওয়া সত্ত্বেও। তাহলে নেহেরু লিয়াকত চুক্তি আমরা লেটার অ্যান্ড স্পিরিটে মেনে আসছি, সেই জন্য ধর্মীয় সংখ্যালঘুদের
সংখ্যা বাড়ছে শতাংশের হিসেবে, আর বাংলাদেশ 71 সালে যা ছিল আর 2024-এ ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ সেটা আপনারা জানেন। পাকিস্তানেও তাই। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তি আমরা মেনেছি, অন্য কোনো দেশ মানেনি। তাই ধর্মীয় সংখ্যালঘুরা উদার পরিমণ্ডল কখনোই ছিল না বাংলাদেশে। এগুলো অমর্ত্যবাবুর ভুল ধারণা। গজদন্ত মিনার থেকে বসে এই ধরনের লেকচার দেবেন না, এতে হিন্দুদের ক্ষতি হয়, হিন্দুদের স্বার্থ হানি হয়। আপনার সঙ্গে বাংলাদেশের নারীর টান থাকতে পারে, বিক্রমপুর মানিকগঞ্জে আপনার অনেকটা সময় কেটেছে জীবনে। বাংলাদেশে কোথায় উদার ধর্মনিরপেক্ষতা, কোথায়? তাহলে কি করে কমলো হিন্দু জনসংখ্যা? এই জবাবটা এড়িয়ে গেলে চলবে না। এখন এই জবাব ভারতবাসী চায়, আমরা চাই। এরা হচ্ছেন ছদ্ম ধর্মনিরপেক্ষ। সেই ছদ্ম ধর্মনিরপেক্ষতার বিষয়টা প্রতিদিন সামনে চলে আসে। আর একবার অমর্ত্য সেন প্রমাণ করলেন তিনি ছদ্ম ধর্মনিরপেক্ষ। তিনি ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন না, চুপ করে থাকেন। কিন্তু সামান্য একটা ঘটনা যদি ভারতবর্ষে হয় ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে, তখন তার লেখনী গর্জে ওঠে, তিনি বিবৃতি জারি করেন, এই দেশে আর থাকা যায় না। কে আপনাকে থাকতে বলেছে? থাকেনি বা কতক্ষণ? জামাতে ইসলামী আবার খুব রেগে গেছে অমর্ত্য সেনের কথায়। অমর্ত্য সেন বলেছেন যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আদর্শের জন্যই নাকি জামাতে ইসলামী মাথা চাড়া দেয়নি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সমাজ মাধ্যমে অমর্ত্য সেনকে তুলোধনা করেছেন, বলেছেন ছদ্ম ধর্মনিরপেক্ষ। বাংলাদেশের বিষয় নিয়ে অমর্ত্য সেনের নাক গলানো উচিত নয়, কারণ তিনি বাস্তব পরিস্থিতি জানেন না। ঠিকই বলেছেন। জামাত তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। জামাতের ইসলাম সম্পর্কে যে মনোভাব, তাতে ইউনূসও খাপ খায় না, কিন্তু পরিস্থিতির চাপে ইউনূসকে তারা সমর্থন করেছে। জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জামাত সাম্প্রদায়িক শক্তি। তাই অমর্ত্য সেনের ধর্মনিরপেক্ষতা ললিত বালি জামাতের ভালো লাগেনি। কিন্তু অমর্ত্য সেন বাংলাদেশে উদার ধর্মনিরপেক্ষতার আদর্শ দীর্ঘদিন ধরে বহমান, এটা কোথায় পেলেন? তাহলে 71 সালে সনাতনীদের সংখ্যা যেখানে মোট জনসংখ্যার 23% ছিল, 53 বছর পরে সেটা 8% নামে কি করে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তিনি ইউনূসকে সার্টিফিকেট দিয়েছেন, অসাধারণ মানুষ, ভালো বন্ধু হতেই পারে তার ব্যক্তিগত পরিসরে, তিনি যেভাবে ইউনূসকে দেখেছেন সেটা বলেছেন। কিন্তু ইউনূস গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য লড়াই করবে, এই কথাটা অমর্ত্য সেন কিভাবে বললেন? তিনি কি খবরাখবর রাখেন না? গণতন্ত্রকে সলিল সমাধিতে পাঠিয়ে দিয়েছে ইউনূস, আর ধর্মনিরপেক্ষতা শব্দটা অন্তত বর্তমানে ইউনূসের অভিধানে নেই। তিনি ফেল স্টেট পাকিস্তানের হাতের পুতুল হতে চাইছেন। তিনি জঙ্গি জেহাদিদের মেন্টর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা তার প্রশাসনে, তার উপদেষ্টা পরিষদে আছে। প্রতিদিন ভারত বিরোধী রিটরিক হচ্ছে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি উঠছে, রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, জাতীয় সঙ্গীত বদলের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তানে রূপান্তর করার চেষ্টা হচ্ছে। এগুলো অমর্ত্য সেন জানেন না? সব জানেন। জেনে শুনেও তিনি কিন্তু এই মিথ্যে ন্যারেটিভ তৈরি করে সনাতনীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইউনূসের হয়ে তিনি ব্যাট করছেন এজন্যই কারণ ইউনূস তার বন্ধু। তবে একটা বিষয় অমর্ত্য সেনের মতামতের সঙ্গে আমি অন্তত সহমত। এখন সবাই শেখ হাসিনার জমানাকে পতিত স্বৈরাচার বলে। অমর্ত্যবাবু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম করেননি, কিন্তু তিনি বলেছেন যে ওই সময়টায়
বাংলাদেশ প্রগতির সড়কে হাঁটছিল, মাথাপিছু আয় বেড়েছিল, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বেড়েছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট বেড়েছিল। অবশ্যই তখন অনেকেই বাংলাদেশকে ভারতীয় উপমহাদেশের একটা মডেল বলে চিহ্নিত করেছিলেন, কিন্তু বর্তমানে ইউনূসের শাসনকালে বাংলাদেশ 5 দশক পিছিয়ে গেছে। বাংলাদেশকে তার আগের অবস্থায় ফিরতে গেলে অনেক পথ হাঁটতে হবে, সেই পথ মোটেই সোজা নয়।